কিরে, কোথায় তুই? সকাল থেকে তাড়া দিয়ে এখনো এখানে কি করছিস? মা, এই প্রথমবার যাবো তো, তাই দেখে নিচ্ছিলাম সবকিছু ঠিক আছে কিনা। বুঝলাম, কিন্তু এখন কটা বাজে দেখেছিস? হুম, এবার আসি তাহলে। হুম, সাবধানে যাস। দিলাম চন্দনপুরের জন্য রওনা। আপাতত বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। যাই হোক, এবার নিজের ব্যাপারে বলি। আমি রুদ্র, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আর যাচ্ছি আমার এক রিলেটিভের বিয়েতে। বাস স্ট্যান্ডে এসে গেছি, কিন্তু এ কি, বাস কই? এতক্ষণে বুঝলাম মা কেন এত তাড়া দিচ্ছিল। যাই হোক, মনে হয় আমার কপালে ওই বাসটা ছিল না, তাই সময় নষ্ট না করে অন্য বাসের খোঁজ শুরু করলাম। তখন হঠাৎ আমার মনে হলো কে যেন আমাকে ডাকছে, তবে আমি এতটা গুরুত্ব দিলাম না। তবে কিছুক্ষণ পরে আমার কাঁধে কারো স্পর্শ অনুভব করলাম। পিছনে ঘুরতেই দেখি একটা মেয়ে। দেখে মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে, মনে হলো হেল্প করা উচিত, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ বলুন। আসলে আমি না আমার বাসটা মিস করেছি, তাই আপনার একটু হেল্প দরকার ছিল। বলুন আপনাকে না, কিভাবে সাহায্য করতে পারি। আপনি কোথায় যাচ্ছেন? আপনি ওরকম কাজ করবেন না। চন্দনপুর। এতটুকু ভরসা নিজের উপর আছে, কারণ আমি মানুষ চিনতে ভুল করি না। না। কেন? আপনি কি আমাকে চেনেন? তাহলে যদিও বা না করেন, তাহলে নিশ্চয়ই করবেন, কারণ আমি খুব বাজে। সেটা আমি বুঝে নেব। আপনি আমাকে নিজের সাথে নিয়ে যাবেন কি না সেটা বলুন আগে। না। আরে, এভাবে কেউ মুখের ওপর না করে? হ্যাঁ, এই মাত্রই তো আমি করলাম। এটা বলেই কিছুটা দূরে সরে আসলাম। তার কিছুক্ষণ পর একটা বাস দেখে আমি উঠে পড়লাম। হঠাৎ মনে হলো মেয়েটা সত্যি বিপদে পড়েছে, তাই ওকে হেল্প করা দরকার, তাই ওর কাছে গেলাম। ও, এসেছেন আপনি? চলুন। কোন বাসটা যেন? আপনি জানতেন আমি আসবো? হ্যাঁ, এটা না জানার মতন কি আছে? বলেছিলাম না, আমি মানুষ চিনতে ভুল করি না। মেয়েটার কথা শুনে কি বলবো বুঝতে পারছিলাম না, তাই চলুন, তা না হলে এই বাসটাও মিস করবেন। বাসে উঠে পড়লাম। বাসে বসতে যাব তখন। চলুন না, একসাথে বসি। কেন, আপনি বাচ্চা নাকি? একটা যুবতী সুন্দরী মেয়ে, তাই। পারবো না আপনার সঙ্গে বসতে। দেখুন, আমি কিন্তু ভালো অভিনয় করতে পারি। তো আমি কি এখন বাসের এখানে সবাইকে বলবো যে আপনি আমাকে এখানে কিডন্যাপ করে এনেছেন? আমি আপনাকে কখন কিডন্যাপ করলাম? উল্টে তো আপনার সাহায্যই করলাম। সেজন্যই তো এখনো ভালো ব্যবহার করছি, না হলে। আচ্ছা, ছাড়ুন, বাদ দিন। আমি আবার আপনার কাছ থেকে সাহায্য চাইছি, প্লিজ। ঠিক আছে। আমি কিন্তু উইন্ডো সাইডে বসবো। ওকে। তারপর কি শুধুমাত্র অপেক্ষা, কখন পৌঁছাবো সেখানে। এইমাত্র বাস ছাড়লো, আমি হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। এই যে, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, এক্সকিউজ মি। আপনি এত ভাও নিচ্ছেন কেন? আমি কি আপনার সাথে প্রেম করার জন্য আপনার পেছনে পড়ে আছি নাকি, যে এত ভাও দেখাচ্ছেন? এখানে ভাবের কি আছে? তা নয় তো কি, পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, আর আপনি তাকে একা ফেলে গান শুনছেন। এতক্ষণে বুঝলাম। কিছুই বোঝেননি আপনি। আপনি চাইলে একটা হেডফোন আপনাকেও দিতে পারি। আমার কি মোবাইল নেই নাকি হেডফোন নেই যে আপনারটা নিতে যাব? এটা বললে ব্যাগ থেকে হেডফোন বার করতে গিয়ে ছিঁড়ে ফেললো। এরপর লজ্জায় মাথাটা নিচু করে আছে। সেটা দেখে আমার হাসি পেয়ে গেল একদম। এইভাবে হাসছেন কেন? আপনার জন্যই তো হেডফোনটা ছিঁড়ল। আমি আর কি করলাম? যা করার তো আপনিই করলেন। দেখুন, আমাকে একদম রাগাবেন না। আপনি কান থেকে হেডফোনটা খুলুন, না হলে আমি ওটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। বুঝলাম, অনেক রাগী মেয়ে, আর এখন অনেক রেগে গেছে।
তাই যা খুশি তাই করতে পারে, কারণ রাগী মেয়েদের কোনো ভরসা নেই বাবা। তাই কথাটা ঘোরানোর চেষ্টা করলাম। হাই, আমি রুদ্র। আমি রিয়া, অনার্স ফাইনাল ইয়ার। আমি সেকেন্ড ইয়ারে পড়ি। আমরা তো প্রায় সমবয়সী, তাহলে তুমি করেই তো বলতে পারি। বাট আপনি তো আমার থেকে 1 ইয়ার জুনিয়র। আচ্ছা, আমার জুনিয়র, আমি যেটা বলবো সেটাই হবে, তুমি করেই বলবো। আমি আর কিছুই না বলে চুপ করে বসে আছি। কি হলো, কিছু বলছো না কেন? কি বলবো? চন্দনপুরে কে থাকে? আমার এক রিলেটিভ। এই যে, কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কেন, ফ্রেন্ডসদের সাথে যা বলো। তুমি কি আমার ফ্রেন্ড নাকি? মনে করো। তাহলে বলি শোনো। দেখ ভাই, দয়া করে আমাকে আর জ্বালাস না। আমি এই মুহূর্তে আমার এক বন্ধুকে এটাই বলবো। আচ্ছা, আমাদের যেতে কতক্ষণ সময় লাগবে? এই 4 থেকে 5 ঘন্টা লাগবে। উফ, তোমার মতন একটা বোরিং মানুষের সাথে 4-5 ঘন্টা থাকতে হবে। চলে যাও, টাটা, বাই বাই। তারপর আর কিছু না বলেই দিলাম এক ঘুম। ঘুমের ঘোরে কেন যেন মনে হচ্ছিল কে যেন আমাকে ধাক্কা মারছে। এই এই ওঠো, দেখো তো কেমন জ্যাম লেগে গেছে। ওই, কি হয়েছে? জ্যাম লেগেছে তো আমি কি করব? কতক্ষণ লাগবে আর যেতে? আমি কি করব বলো? জ্যাম ছাড়লে তো যাব, নাহলে কি করে যাব? জ্যাম ছাড়বে কখন? জানি না। ও আচ্ছা। একটা পরামর্শ দেব? বলো। ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে দেখবে ঠিক পৌঁছে গেছো। সত্যি? হুম। তাহলে এখন বাই। বিকেল 5টায় ঘুম ভেঙে গেল। উঠে দেখি রিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। প্রথমে ভেবেছিলাম ডেকে তুলে দিই ওকে, কিন্তু পরে কি যেন মনে করে ওকে আর ডাকলাম না। হঠাৎ মনের কোনো কোণ থেকে মনে হলো মেয়েটা সত্যি অনেক মায়াবী, তাই ওর দিক থেকে চোখ সরাতেই পারছি না। এইভাবেই অনেকটা সময় কেটে গেল। হঠাৎ রিয়া ঘুম থেকে জেগে উঠল। এই, কি দেখছো ভাবে? মানে কি? তুমি আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছো আর আমাকে জিজ্ঞাসা করছো আমি কি দেখছি? ও সরি সরি সরি। ঠিক আছে। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেছি। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আনন্দপুর। এতক্ষণে আনন্দপুরে? তারপর আবার শুরু হলো ওর বকবকানি। এখন রাত 10টা, সবেমাত্র চন্দনপুর পৌঁছালাম। গাড়ি থেকে নামা মাত্রই মা কল করলো। কি রে, কোথায় তুই? এখনো নাকি পৌঁছাসনি? জ্যামে আটকে ছিলাম, এই মাত্র বাস থেকে নামলাম। ও আচ্ছা, সাবধানে যাস কেমন? মা তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। পাশে তাকিয়ে দেখি রিয়াও কারোর সঙ্গে কথা বলছে। কথা বলা শেষ করে দেখলাম এদিকেই আসছে। চলো এবার যাওয়া যাক। কার সাথে কথা বলছিলে? গার্লফ্রেন্ড? না, এই ব্যাপারে আমি কোনোদিন সেভাবে ভেবে দেখিনি। কিছুক্ষণের মধ্যে আমরা অটো স্ট্যান্ডে এসে পৌঁছালাম, কিন্তু এখানে তো কোনো অটোই দেখতে পাচ্ছি না। কিছু দূরে একজনকে দেখতে পেলাম, তাই ওনার কাছে গেলাম। দাদা, নারায়ণগঞ্জ যাওয়ার অটোটা কখন পাবো? আজকে তো পাবে না, লাস্ট অটো রাত 9টায় চলে গেছে। আচ্ছা দাদা, ধন্যবাদ। তারপরে লোকটি চলে গেল। তার মানে আজ রাতে আর অটো পাবো না? শুনলেই তো। তাহলে এখন থাকবো কোথায়? এখানে বসে থাকবো সারা রাত? হুম। আমার কাছে না একটা বুদ্ধি আছে, শুনবে? আমি শুনতে না চাইলেও তুমি বলবে, আমি জানি, তাই বলেই ফেলো। চলো আর সারা রাত এই এলাকাটা ঘুরে দেখি। মাথা খারাপ নাকি? রাস্তাঘাট কিছুই চিনি না, যদি কোনো বিপদে পড়ি তাহলে? আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। তুমি আছোই তো আমাকে বিপদে ফেলার জন্য। আরে এটা আমার না অনেক দিনের স্বপ্ন, প্লিজ চলো না। রাজি হয়ে গেলাম। সত্যি কথা বলতে
ওর ওই কিউট ফেসটা দেখে রাজি না হয়ে কোনো উপায়ই ছিল না। সারা রাত ঘুরে ঘুরে দেখলাম ওই জায়গাটাকে। ভোরের দিকে আবার চলে এলাম ওই অটো স্ট্যান্ডে। দুজনেই খুব ক্লান্ত, তাই পাশে থাকা বেঞ্চে বসে পড়ি আমরা। কখন ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। সকাল 7টা। রুদ্র, রুদ্র, এই রুদ্র, শুনছো? হুম। ওঠো, অটো ছেড়ে দেবে এক্ষুনি। প্লিজ আর একটু ঘুমাতে দাও না। আচ্ছা, অটোতে বসে ঘুমোবে, এখন চলো। হঠাৎ মনে হলো আমি তো বাড়িতে নেই, তাহলে চোখ খুলে দেখি আমি রিয়ার কোলে ঘুমিয়ে আছি, আর রিয়া এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সরি, আসলে। থাক, এখন আর কিছু বলতে হবে না, চলো এখন। তারপর আমরা অটোতে উঠলাম। অটোতে বসে অটো চালককে জিজ্ঞাসা করলাম নারায়ণগঞ্জ পৌঁছতে কতক্ষণ লাগবে। উনি বললেন 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তখন একটা অজানা কারণে আমার কেন মনটা খারাপ হয়ে গেল। রিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে তাকিয়ে মিথ্যে হাসি হাসার চেষ্টা করছে। আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপর আর এই বোরিং মানুষটাকে আর সহ্য করতে হবে না। এভাবে বলছো কেন? দুজনেই নিশ্চুপ। গাড়ি যত গন্তব্যের দিকে এগোচ্ছে ততই কষ্টের পরিমাণটা বাড়ছে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের কাছে পৌঁছে গেলাম, কিন্তু কেন যেন একটা কিছু হারিয়ে যাওয়ার ব্যথা অনুভব করছিলাম। অটো থেকে নেমে পড়লাম দুজনেই। আর কখনো দেখা হবে কি না তা জানি না। বাই। আচ্ছা, আমাদের কি আর কখনো দেখা হবে না? হয়তো হবে, হয়তো বা না। ওই তো আমার আন্টি চলে এসেছে আমাকে নিতে, আমাকে যেতে হবে। বাই। রিয়া চলে যাচ্ছে, জানি ওরও কষ্ট হচ্ছে, হয়তো বা আমার থেকেও বেশি, কিন্তু আমার কাছে ওকে আটকানোর কোনো সাহসই নেই। তাই আর মিথ্যে আটকানোর চেষ্টা করলাম না। আমি চলে আসলাম আমার রিলেটিভের বাড়িতে। একদিন পরে আমার কাজিন ব্রাদারের বিয়ে। সকলে বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত, আবার কেউ মজা করতে ব্যস্ত। এই পুরো পরিবারের মধ্যে আমি হয়তো এমন আছি যে এটার মধ্যে কোনোটার মধ্যেই নেই। মা বা অন্য কেউ এই ব্যাপারে কেউ জিজ্ঞাসা করলে আমি বলে দিই আমার এইসব একদম ভালো লাগে না। দেখতে দেখতে মেয়েপক্ষ চলে এসেছে এবং তাদের আপ্যায়নের দায়িত্ব পড়েছে আমার ওপর। তাই গেটের কাছে দাঁড়িয়ে আছি। হঠাৎ কেউ আমাকে প্রশ্ন করলো, এইভাবে দাঁড়িয়ে থেকে কি আত্মীয়দের আপ্যায়ন করছো নাকি তাড়িয়ে দিচ্ছ? কণ্ঠটা শোনা মাত্রই আমি চোখটা ওপরের দিকে তুললাম। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো রিয়া। তুমি এখানে? কেন, আসতে পারি না? চলো ভেতরে যাই। তারপর কিছুক্ষণ কথা বললাম। রিয়ার সাথে দেখা হওয়ার পর মনটা ভালো হতে শুরু করলো। সারাদিনে মাঝে মাঝে অনেকবার ওর সঙ্গে আই কন্ট্যাক্ট হয়েছে। এর মধ্যে কখনো আমি ওর কাছে ধরা খেয়েছি, আর কখনো ও আমার কাছে। বিকেলের দিকে ওকে এলাকাটা ঘোরানোর দায়িত্ব আমার ওপরেই পড়ে। আমিও সাথে সাথে রাজি হয়ে যাই। কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়ি। কিছু দূর যাওয়ার পর, সো মিস্টার বোরিং, একদিনে চেহারার কি অবস্থা করেছেন? কই, ঠিকই তো আছি। তা তোমার ওই চোখের নিচে কালো দাগ কেন? সারা রাত জেগেছিলাম তো, তাই। তা সারা রাত জেগেছিলে কেন? আছে একজন, তার কথা চিন্তা করে। ও আচ্ছা, একটা কথা বলবো? তুমি কি একদিনে একবারও আমাকে মিস করেছো? মনে হয় না। আর তুমি? অনেকবার। অনুমানিক কতবার হবে? কয়েক কোটি বার। ও আচ্ছা, তুমি কি আমাকে সত্যি একবারও মিস করোনি? মনে পড়েছে। হ্যাঁ, একবার মনে করেছিলাম। কখন? বলবো? বলো না। প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করেছিলাম, খুব মিস করছিলাম তোমাকে। কথাটা বলার সাথে সাথে রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরে আরে, কি করছো? মরে যাবো তো। এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে? এই চুপ। আমাকে চুপ করিয়ে ও এইভাবেই আমাকে জড়িয়ে থাকে।
আমার মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থেমে যায়, এই সময়টা যেন কখনো শেষ না হয়। আর এভাবেই আমি ত্যাগ করলাম আমার ব্যাচেলার জীবন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।